সকালে মিষ্টি এক ফালি রোদ পর্দার ফাঁকা থেকে এসে তের পেটের উপর পড়ছে। ভালো করে তাকিয়ে দেখে জাঙ্কুকের তো আকেল গুঁড়ো, শাড়িটা সম্পূর্ণ খুলে গেছে। আঁচলের এক পাট কোনো রকমের বুকের উপরে, বাকি শাড়ি খাটের অন্য কোনায়। ফর্সা ধপধপে পেট অনেকখানি বের হয়ে আছে। শাড়িটা শরীর যেন মূর্তির মতো করে গড়া, যেখানে কোনো মেয়েদের ছিটে ফোটা নেই। সবচেয়ে সুন্দর হচ্ছে মিষ্টি মুখটা। জোর করে জাঙ্কুক মুখ ফিরিয়ে নিল। এই মহিলা দ্বিতীয়বার সে পড়বে না। মন ঠিক কাচের মতো, ভাঙলে আর জোড়া লাগে না। জাঙ্কুক যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে এলো, তখন মিসেস জেহো বেশ অবাক হলেন। কি রে, ঘরে নতুন বউ রেখে তুই ডিউটিতে যাচ্ছিস? মা, তোমার কি মনে হয় বিয়ে হয়েছে তাই সব কাজ ফেলে ঘরে বসে থাকবো? তাই বলে আজকের দিনেও অফিস না গেলে হয় না? ইম্পর্টেন্ট মিটিং আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে। এই বলেই বেরিয়ে গেল জাঙ্কুক। জিমিন টেবিলে আসলে মিসেস জেহো বলে উঠলেন, তুমি যে দিকে ডেকে উঠিয়ে দাও, এখনো মনে হয় উঠতে পারেনি। শাশুড়ির কথা মতো জিমিন সোজা জাঙ্কুকের রুমে গেল। দরজা বাহির থেকে ভেরানো। একবার ভাবলো নক করবে, পরে মনে পড়লো তার দেবর তো ঘরে নেই, এখন এমনিতেই ঢুকতে পারে। দরজা খুলে জিমিন হেসে দিল। এলোমেলো অবস্থায় ঘুমাচ্ছে তে। ব্লাউজের বুকের উপরে 2 বোতাম খোলা, শাড়িটা ফ্লোরের উপরে পরা, পেটিকোটে রশি খোলা। তার দেবর তো ভালোই রোমান্টিক। আর বিয়ের আগে এই লোকেরা বিয়ে করবে না বলে বাড়ি মাথায় তুলেছিল। জিমিনের বুকটা জানে কেমন খাখা করে ওঠে। জাঙ্কুকের বড় ভাই সুগাও আর্মিতে আছে, এখন বর্তমানে জাতিসংঘের মিশনে সুদানে আছে। প্রতিটা মুহূর্তে জিমিন সুগার অভাব অনুভব করে। বড় একটা নিঃশ্বাস ফেলে সে তেকে ডাকতে লাগলো। কিছুক্ষণ ডাকাডাকির পরে তে ঘুম জড়ানো গলায় বলল, মা, এমন করছো কেন? আর কিছুক্ষণ ঘুমাই না। তের কথা শুনে জিমিন হেসেই ফেললো। পাগল মেয়েটার মনেই নেই যে উনি অন্যের ঘরে আছে। এই তে, ওঠো না, অনেক বেলা হলো, মা ডাকছেন। জিমিন ডাকতে লাগলো। ঘুম ভাঙতেই তে তড়া করে লাফিয়ে উঠলো। সে আছেটা কই? পরে খেয়াল পড়লো কালকে তো তার বিয়ে হয়ে গেছে। উঠে বসতেই নিজের অবস্থা দেখে তে লজ্জায় শেষ। এই কি অবস্থা তার? তাহলে কি রাতে কিছু হয়েছিল? না, তাহলে কি এই অবস্থায় সে কি দেখেছে? জাস্ট ভাবতে পারছে রাতে কিছু। তাড়াতাড়ি বালিশ বুকের উপর টেনে নিল। তা দেখে জিমিন মুচকি হেসে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? তোমার এই পাঠ আরো 1.5 বছর আগে পড়া হয়ে গেছে আমার। গোসল করে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে আসো, মা অপেক্ষা করছে। এই বলেই জিমিন দরজা টেনে বেরিয়ে গেল। সে আজব হয়ে ভাবছে কখন কি হলো, আর উনি বা গেল কই। গোসল করে নিচে নেমে এসে তে শাশুড়িকে সালাম করলো। মিসেস জেহো থেকে জড়িয়ে ধরলে। ঘুম ভালো হয়েছে তো মা? জি মা। বসো, নাস্তা করে নাও তাড়াতাড়ি। তে টেবিলে বসতেই লিসা ঘুম থেকে উঠে এসে তের পাশে বসলো। মা, ভাইয়া কই? উনি দেশ রক্ষা করতে গেছে। ছোট ভাবি, এই মেজর সাহেবটা যদি তুমি গাড়ি দিতে না পারছো তো খবর আছে কিন্তু বলে দিলাম। এদের যদি কেউ বলে রাত 12টায় সব ফেলে ডিউটিতে আসো, তাও সমস্যা হবে না এদের। সে মাথা নিচু করে সবার কথা শুনছে আর মনে মনে ভাবছে কালকে সারা রাতে মাত্র 2 লাইন কথা বলেছে, আর কিছুই বলেনি। তাকে সবাই মিলে শাসন করতে বলছে। আল্লাহ দুনিয়ায় কারে যে কি বোঝায়। দুপুরে খাওয়া শেষ করে তের কেন জানি না খুব ইচ্ছে হলো জাঙ্কুকের সাথে কথা বলার। নাম্বার বিয়ের আগে পেয়েছিল, কিন্তু কল দেওয়ার আগে বিয়েটা হয়ে গেল। দুরু বুকে একবার ফোন দিয়ে কেটে দেয়, আবার কল দেয়, আবার কাটে। এমন করতে করতে ফোন রেখেই দিল। মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক বাসায় এসে দেখে 3 বোতল নীরবতা। কি ব্যাপার, সব গেল কই? বুয়া এসে বলল যে যার রুমে যে শুয়ে পড়েছে। দুপুর 2টায় ডিউটি শেষ হয়। জাঙ্কুক বাসায় আস্তে আস্তে 3টা বেজে যায়। এসে সাধারণত দুপুরে খাবার খায়। আস্তে আস্তে উপরে উঠে আসলো সে। একবার ভাবলো নক করবে নিজের রুমে, পরক্ষণে ভাবলো কি দরকার, নিজের রুমে নিজে যাবে, তার আবার এত কাহিনী কিসের? দরজার লক আস্তে করে মোচড় দিতেই খুলে গেল। তার মানে দরজা খুলে ঘুমিয়েছে মহারানী। রুমে ঢুকতেই তার নজর গেল বিছানার উপরে শুয়ে থাকা তের দিকে। ফর্সা পেটটা খুব ভালো করে দেখা যাচ্ছে। কোমরের বেশ খানিকটা অংশ বের হয়ে আছে। কোন রকমে চোখ ফিরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করলো জাঙ্কুক। নিচে নেমে এলো আবার নিঃশব্দে। এসে টেবিলে খেতে বসলো। খেতে খেতে হঠাৎ চোখ পড়লো ফোনের স্ক্রিনে। 12টা টেক্সট মেসেজগুলো যে নাম্বার থেকে এসেছে, একসময় ওই নাম্বার থেকে শত শত মেসেজ আসতো। আর এখন এর জন্য সারা মেয়ে জাতিকেই ঘৃণা করে জাঙ্কুক। ফোনটা অফ করে দিয়ে খাবার শেষ করে আবার উপরে উঠে আসলো সে। তখনও তে বেঘরে ঘুমাচ্ছে। জাঙ্কুক চেয়ে আস্তে করে তের পাশে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো কি করেছিল সে যে তার সাথে এত বড় প্রতারণা করলো আইরিন।
চোখ খুলে চারপাশে অন্ধকার দেখলো তে। মনে করার চেষ্টা করতে লাগলো যে সে আছেটা কই। তে ঘুরেই দেখলো জাঙ্কুক ঘুমিয়ে আছে ওর পাশে, তার হাতটা ঠিক তার পেটের উপরে দেওয়া। তের মনটা হঠাৎই ভালো হয়ে গেল এই প্রথম ছোঁয়া পেয়ে। ওর মনে হচ্ছিল যেন উষ্ণ মরুপ্রান্তে এক পশলা বৃষ্টির ছোঁয়া। আসলেই প্রথম ছোঁয়ার অনুভূতির আবেশই অন্যরকম। তে দেখতেও কিন্তু খুব সুন্দরী না। স্কুল কলেজ লাইফে অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু কখনো এইসব বিষয়ে মাথা ঘামায়নি। পড়াশোনায় ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু এই পড়াশোনা করতে করতে তার ভিতরে আমিত্বতা তো আর মরে যায়নি। কাল থেকে তার কাছে যেন মনে হচ্ছে সে আবার কিশোরী হয়ে গেছে। একটু ছোঁয়া, একটু কাছে পাওয়ার জন্য যেন ব্যাকুল হয়ে আছে। ঘুমন্ত জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে রইল তে। আস্তে করে জাঙ্কুকে সরিয়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো তখনও বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মানুষটা। ওয়াশরুমের আলোটা ঠিক মুখের উপর এসে পড়েছে। ঘুমন্ত কাউকে দেখতে এতটা মায়া লাগে সেটা আজই তো প্রথম অনুভব করলো। আর একটু কাছে যেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলো জাঙ্কুককে। ঠোঁটের ঠিক নিচে একটা বড় তিল আছে, সেটা এইমাত্র দেখতে পেল তে। এত কঠিন করে রেখে চেয়ারটা সব সময়, আর এখন ঘুমের কারণে কঠিনতার মুখোশ খুলেছে যেন ঠিক বাচ্চাদের মতো লাগছে জাঙ্কুককে। এর মন চাচ্ছিল আরো কিছুক্ষণ বসে মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকুক, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে রুমে এসেছে। নতুন বউ বলে কথা, অন্যদের খোঁজও তো একটু রাখতে হবে। শাড়িটা ঠিক করে ওয়াশরুমের লাইট অফ করে যখন তে নিচে নামলো তখন ঠিক রাত 8টা বাজে। নিচে এসে দেখলো লিসা টিভি দেখছে মায়ের সাথে বসে বসে। জিমি রান্না ঘরে, সাথে বুয়াও আছে। তে সোজা যে রান্নাঘরে ঢুকলো। ভাবি, কি কি করতে হবে আমাকে বলুন, আমি করছি। না না ভাই, তোমাকে কিছু করতে হবে না। তোমাকে দিয়ে কিছু করাই আর তোমার বড় আমাকে প্যারেড করা, তাই না? কিচ্ছু হবে না ভাবি, উনি ঘুমিয়ে, আপনি আমাকে দিন কি কি করতে হবে। বুঝি বুঝি, আমাদেরও এমন হয়েছিল, সারা রাত জাগলে এমনই হয়। যে মনে মনে বড় এক নিঃশ্বাস ফেললো। যা বাইরের দৃষ্টিতে দেখা যায় তাই কি আর সবসময় হয়? দে, ছুটি কবে শেষ তোমার? আবার তো হসপিটালে শুনেছি নাইট ডিউটি হয়। দেবরটা না আমার পাগল হয়ে যায়। আপনার দেবর আমাকে ছাড়া দিব্যি ভালো আছে, আমি না থাকলে সে ভালো থাকবে। হঠাৎ করে এমন হয়ে গেছে তো, তাই ছুটি বেশি পাইনি, পরশু থেকে জয়েন করতে হবে। কই ভেবেছিলাম যা এসেছি এখন আর একা থাকতে হবে না, কিন্তু কিসের কি যা, তাও নাকি এখন হসপিটালে ছুটবে। মুখে কপাট রাখ এনে দাঁড়িয়ে রইল জিমিন। পিছন থেকে তে জিমিনকে জড়িয়ে ধরলো। ভাবি, একদম চিন্তা করবেন না, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরবো, এসে আপনার সাথে গল্প করতে বসবো। এবার তো আর রাগ নেই। জিমিনও ঘুরে থেকে জড়িয়ে ধরলো। আজকে থেকে আমাকে ভাবি না, বুবু বলবি তুই। জানিস, আমার না আগে খুব কষ্ট হতো যে বোন নেই কেন। বিয়ের পর লিসাকে পেয়ে অনেকটাই কষ্ট চলে গেছে, আর আজকে তোকে পেয়ে আর কোনো কষ্টই নেই আমার বোন না থাকার। তুই আর লিসাই আমার বোন। এই সব কিছুই পিছন থেকে চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন মিসেস জেহব। কেন যায় না, তার চোখ দুটো বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল। ছেলে দুটো বড় হওয়ার পরে মিসেস জেহব খুব চিন্তায় থাকতেন যে কেমন না কেমন মেয়ে আসে ঘরে, যদি সবকিছু মানে নিতে না পারে তখন কেমন হবে। জিমিনকে আনার পরে যেন হাত ছেড়েছিলেন। অনেক লক্ষ্যে একটা মেয়ে জিমিন, আর দেখে তো এক নজরে পছন্দ হয়ে গিয়েছিল। না, মিসেস জেহব ভুল করেনি তাহলে। আসলেই তিনি জহুরের মতো আসল হীরাই বেছে নিয়েছেন। যাও তো, জাঙ্কুকে ডেকে নিয়ে আসো। জি মা। এই বলেই তে উপরে গেল জাঙ্কুকে ডাকতে। রুমে যেয়ে দেখলো বিছানা খালি, তার মানে সে ঘুম থেকে উঠে গেছে। ওয়াশরুমের দরজাও খোলা, কিন্তু সে গেলটা কই? আজব কাহিনী তো। কেন যায় না মনে হলো বারান্দায় হয়তো থাকতে পারে। বারান্দায় উকি দিয়ে দেখলো এক চেয়ারের উপর বসে অন্য চেয়ারের উপর পা তুলে গুনগুন শব্দ তুলে গান গাইছে জাঙ্কু। বাহ, মেজর সাহেব তাহলে গানও গাইতে পারে, বেশ ভালোই তো। আস্তে করে একটা ছোট্ট কাশি দিল তে। গান বন্ধ করে তের দিকে তাকালো জাঙ্কু। মা ডাকছিল, এইটুকু বলেই চুপ হয়ে গেল তে। আসলে মেয়েদের মনে হয় এক এক সময় এক এক রূপে খুব বেশি ভালো লাগে। এই যে তে মনে হয় রান্নাঘরে ছিল, কপালের উপরে, নাকের নিচে, থুতনির নিচে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, আর লাইটের আলোয় চকচক করছে সেই বিন্দুগুলি, ঠিক যেন এক একটা মুক্তা দানার মতো। এ যেন এক অন্যরকম সৌন্দর্য, যার কোনো তুলনাই হয় না। জাঙ্কুকের খুব ইচ্ছে হলো এই বিন্দুগুলো ছুঁয়ে দেখার। আস্তে করে উঠে তের সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে তের দিকে আগাতে লাগলো, আর তেও পিছনে সরতে সরতে একদম দেওয়ালের সাথে যেয়ে লাগলো। দু হাত দিয়ে তেকে আটকে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলো জাঙ্কুক। মা অপেক্ষা করছে, দেরি হলে চলে আসবে উপরে। কোনো রকমের শব্দ বের করে বলল তে। জাঙ্কুক তখনও একই ভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে তার ঠোঁটের নিচে জমে থাকা ঘামের বিন্দুগুলো আঙুলে স্পর্শ করতে লাগলো। সেই স্পর্শের জন্যই জানাতে কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঠিক তখনই দরজা খুলে গেল। কি ব্যাপার ভাবি, ভাইয়াকে ডাকতে এসে তুমিও?
এটুকু বলেই জাঙ্কুক আর টেকে ওভাবে দেখে লিসা অপ্রস্তুত হয়ে গেল। তেতো লজ্জায় মরি মরি পালা। জাঙ্কুকও বেশ অপ্রস্তুত কণ্ঠে বলে উঠলো, এত বড় ঢিঙ্গি হয়েছিস, জানিস না যে কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? না জানবো কি করে, আগে তো আর তোমার বউ ছিল না, তাই নক ছাড়াই ঢুকতাম। এখন তো সাদের কলসি হয়েছে, তাই দরজার বাইরে একটা ঢোল বসাইতে বলবো মাকে, যাতে কেউ ঢুকতে গেলেই সেটাই বাড়ি দেয়, আর তোমরাও বুঝে যাও যে হ্যাঁ কেউ আসছে। এই বলে লিসা হাসিতে ভেঙে পড়লো। তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে জাঙ্কুক লিসার পিছনে দৌড় দিল। পিছন থেকে তেও মুচকে হাসি দিয়ে তাদের পিছনে পিছনে চললো। এই মানুষটাই কি সেই মানুষ যে কাল সারা রাত একবারে ফিরেও তাকায়নি তার নতুন বউয়ের দিকে? দীর্ঘ শ্বাস ফেলতে রাতের খাওয়ার টেবিলে বেশ মজাই হলো। দুষ্টু মিষ্টি ঝগড়ায় খাওয়া কমপ্লিট হলো। জাঙ্কুক রুমে এসে দেখলো যে জানলার ধারে দাঁড়িয়ে মুখ ভার করে আছে। লাল টুকটুকে একটা শাড়ি পরে আছে, একদম আলতা রাঙা বইয়ের মতো লাগছে, কিন্তু কেন জানি না মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। জাঙ্কুকের একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করবে, পরে আবার ভাবলো না থাক, এত কেন আগ্রহ দেখাচ্ছে ওই মেয়েটার উপরে। সব মেয়েরাই আইরিনের মতো, ভালোবাসার কুয়ায় ধাক্কা দিয়ে আবার অবহেলায় নদীতে ডুবাতেও সময় লাগে না। এর চেয়ে ভালো দূরে দূরে থাকা। কিন্তু কি করে যে জাঙ্কুক দূরে থাকবে সেটাই বুঝতে পারছে না। মেয়েটাকে দেখলে মন চায় একটু ধরে আদর করে দিতে। সব ভাবনা পাশে ঠেলে দিয়ে জাঙ্কুক এসে বিছানায় শুয়ে পড়লো। তে আস্তে করে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। আপনি কি ঘুমিয়ে গেছেন? জাঙ্কুক চোখ মেলে ভ্রু কুঁচকে তাকালো তের দিকে। একটা কথা বলতাম, কিছু যদি মনে না করেন তাহলে। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি একটু টি শার্ট আর প্লাজো পরে ঘুমাই। আসলে শাড়ি পরলেই সকালে উঠে শাড়ি খুঁজেই পাই না, তাই যা পরে ঘুমাতে আরাম পাও তাই পরে ঘুমাও। এটুকু বলেই জাঙ্কুক চিত হয়ে শুয়ে পড়লো, যেন তার কঠিন ঘুম পাচ্ছে। তে খুশির ঠেলায় লাফাতে লাফাতে আলমারি থেকে টি শার্ট বের করে নিল। শাড়ি নুমে খোলা শুরু করলো। চোখের কোণাতে দেখে শাড়ি খুলতে দেখছে জাঙ্কুক। বুকের হার্টবিট যেন লাফতে বেড়ে গেল। মেয়েটা করছে কি? এ তো মাথা খারাপ করে দেওয়ার পালা করছে। ফর্সা পিটপিট দেখা যাচ্ছে, বুকের উপরের হুকারটা খুলে গেছে, নামিটা বেরিয়ে আছে। উফ, এসব সহ্য করার মতো না। তখনই তো ওয়াশরুমে ঢুকে গেল। জাঙ্কুক ক্যাথ হয়ে শুয়ে পড়লো, যাতে বের হলেই ওকে দেখতে পারে সে। একটু পরে ওয়াশরুমের দরজা খুলে গেল। শরীরের প্রতিটা খাঁজ যেন স্পষ্ট দেখা যাচ্ছে তের। টি শার্ট পরা আইরিনকেও দেখেছে। কই এমন তো লাগেনি কখনো। চোখ যেন অদৃশ্য কোনো এক শক্তিতে আটকে গেছে মেয়েটার দিকে। ও তো মেয়ে নয়, যেন এক মায়া। জাঙ্কুক চোখ বন্ধ করার ভাব ধরে লুকিয়ে লুকিয়ে দেখে দেখছে। ফিডিং টি শার্টে যেন অন্যরকম লাগছে দেখে। ডাক্তার মানুষ তো এই জন্যই মনে হয় শরীরের এত খেয়াল রেখেছে। আচ্ছা, কেউ কারো বউকে লুকিয়ে লুকিয়ে এমন করে দেখে? তের ওয়াশরুম থেকে বের হয়ে মনে হলো আজ যেন খুব শান্তিতে একটা ঘুম হবে। কালকে সাইড টেনশনে ঘুমিয়ে আসে নাই, কিন্তু সকালে উঠে দেখেছে ঠিক একই কাহিনী করেছে। সাই ছিল চণ্ডীপাড়া আর ও ছিল দাসপাড়া। খাটের কাছে এসে দেখলো জাঙ্কুকে কোনো নড়াচড়া নেই। যাক ভালোই হয়েছে, এই ড্রেসআপে তো আর ওকে দেখলো না। আস্তে করে এসে জাঙ্কুকের পাশে শুয়ে পড়লো। কেন জানি না শীত করতে লাগলো। মায়ের কাছের কম্বল গায়ে টেনে দিয়ে চোখ বন্ধ করতেই ঘুমেতে সে হারিয়ে গেল। জাঙ্কুকের ফোনের অ্যালার্ম ঠিক 5:30টায় দেওয়া, যদিও কখনো ওটা প্রয়োজন হয় না। তার আগে তার চোখ খুলে যায়। আজকের ঘুমটা যেন ভাঙলো এক উষ্ণ কোমলতায়। প্রথমে আবছা অন্ধকারে জাঙ্কুক বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝলো যে তেওর বুকের মধ্যে লেপটে ঘুমিয়ে আছে। জাঙ্কুক যেন হালকা টানে তেকে আরো কাছে নিয়ে আসে। ঘরটা প্রচন্ড শীতল হয়ে আছে। তাকে দেখলো এসি অন করা, তাও আবার টেম্পারেচার খুবই লো। এর জন্য রাতে হয়তো ও ঘুমের ঘরে তের কম্বলের নিচে ঢুকেছে। তের কপালের কয়েকটা চুল এসে মুখের উপর পড়েছে। জাঙ্কুক আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। তের নড়ে চড়ে আর একটু কাছে এলো। তের নিঃশ্বাসগুলো ঠিক জাঙ্কুকের বুকের উপর পড়ছিল। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরতেই যেন বিশালায় কারেন্টের শক খেলো। তে খালি গায়ে ঘুমাচ্ছে। প্রথমে কেন যায় না জাঙ্কুকের বিশ্বাস হলো না। পরে যখন কম্বল উঁচু করে দেখলো, যেন শরীরের প্রতিটা শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেল। ও যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। এত সুন্দর লাগে মেয়েদের এই অবস্থায়, জাস্ট ভাবাই যায় না। সম্বিত ফিরে পেতে জাঙ্কুকের মনে পড়লো তে তো টি শার্ট পরে ঘুমিয়েছিল, কিন্তু ওটা গেল কই। আস্তে করে উঠে বসে টি শার্ট খুঁজতে লাগলো। দেখে তের পায়ের কাছে পড়ে আছে সেটা। মুচকি একটা হাসি দিয়ে বিছানা ছাড়লো জাঙ্কুক। ফ্রেশ হয়ে গোসল করে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখলো তে উঠে বসে কম্বল গলা পর্যন্ত টেনে দিয়ে রেখেছে। তের ওইভাবে বসে থাকার কারণ জানা সত্ত্বেও জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, কি ব্যাপার ওভাবে বসে আছো যে? উঠে ফ্রেশ হও, আমি অফিসের জন্য রেডি হচ্ছি। আমাকে একটু হেল্প করবে? কি হেল্প শুনি?
আপনি একটু রুমের বাইরে যাবেন, জাস্ট 5 মিনিটের জন্য। মাথা কি ঠিক আছে, না ডাক্তার দেখাতে হবে? আমার অফিস টাইম হয়ে যাচ্ছে আর উনি আমাকে রুমের বাইরে যেতে বলছে। যত সব। এই বলে জাঙ্কুক আবার ফিরে চুল ঠিক করতে লাগলো। এ উপায় অন্তর না পেয়ে কোমর মুড়ি দিয়ে টি শার্ট খুঁজতে লাগলো, তবে টি শার্ট খুঁজে পাচ্ছে না। পাবেই বা কি করে? সেটা তো জাঙ্কুক অনেক আগেই ওয়াশরুমে রেখে এসেছে। টি শার্ট খুঁজতে খুঁজতে কখন যে টেবিলের কোনায় কম্বল বেঁধে গিয়েছে তে টেরই পায়নি। কম্বলে টান লেগে তে নিচে মুখ থুবড়ে পড়ে যেতে নিতে জাঙ্কুক ওকে ধরে ফেলে। কেন জানি না, জাঙ্কুকের মনে হচ্ছিল মেয়েটা অনেক সুন্দর। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? তে যেন লজ্জায় একাকার হয়ে যাচ্ছিল, কিন্তু কেন জানি না অজানা এক ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল এই অবস্থায় সারা জীবন আটকে থাকুক ওনার বাহুদরে। জাঙ্কুকের কি হলো কে জানে, আস্তে করে তেল কপালে কালো করে একটা চুমু খেয়ে নিল। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। জাঙ্কুক, তোমার ভাই। এটুকু বলেই জিমিন থমকে গেল। জাঙ্কুক আর তেও কি করবে বুঝে উঠতে পারছিল না। জিমিন যেন এক প্রকার দৌড়েই ওদের রুম থেকে চলে গেল। তে যেন এক প্রকার ছেলে জাঙ্কুককে সরিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে তে আর জাঙ্কুক নিচে নেমে আসতেই জিমিন বলে উঠল, বুঝলে লিসা, তোমার ছোট ভাই রুমে একটা কলিং বেল লাগিয়ে দিতে হবে। এখন ওটা প্রাইভেট রুম হয়ে গেছে। ভাবে তুমি তো লেট করে ফেলেছো। আরে আমি তো কালকে রাতেই বলেছি ছোট ভাই রুমের বাইরে ঢোল পিট করে দেব। বলেই খিলখিল করে হাসতে লাগলো লিসা। ওদের দুজনের কথা শুনে এর মনে হচ্ছিল লজ্জায় যেন মরে যাচ্ছে। থাক ভাই থাক, তোমার আর লজ্জা পেতে হবে না। যেভাবে লাল হয়ে যাচ্ছে তোমার গাল, কখনো ঠাস করে ফেটে যায়। ছোট ভাবি, আমার অফারটা কিন্তু ভেবে দেখো। কোন অফারের কথা বলছো লিসা? ঢোলের অফারের কথা বলছি ভাবি। লিসা আর জিমিনের সাথে এবার তেও হাসিতে যোগ দিল। সকালে জিমিন এসে দেখলো প্রায় 7টার কাছাকাছি বাজে। জাঙ্কুক এবং তের কোনো খবর নেই। এতক্ষণে তো জাঙ্কুকের উঠে যাওয়ার কথা, আর আজ যেহেতু তের ডিউটি আছে ওরও রেডি হয়ে যাওয়ার কথা। জিমিন আস্তে আস্তে উপরে উঠে ওদের দরজায় নক করতে লাগলো। দরজার শব্দে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়, কিন্তু কেন জানি না জাঙ্কুকের মনে হচ্ছিল ওর বুকে বেশ ভার। খেয়াল করতে দেখে তে ওর বুকের উপর শুয়ে আছে। তেকে আস্তে করে বিছানায় রেখে খালি গায়ে জাঙ্কুক দরজা খুলে দিল। জাঙ্কুককে অবস্থায় দেখে জিমিন হেসে বলল, কি ব্যাপার, আমার দেবরের গায়ের কাপড় কি বউ নিয়ে গেছে নাকি? ভাবি, খালি সব ব্যাপারে বেশি করো। আজকে তোমার অফিস নেই? তে তো শুনলাম হসপিটালে যাবে। এই বলে জিমিন ঘরের ভিতর উকি দেওয়া শুরু করলো। ভাবি, ঘরের মধ্যে মণিমুক্তা নেই যে তুমি উকি দিয়ে দিয়ে দেখবে। বৌনি 15 মিনিটের মাথায় নাস্তা করতে এসো, না হয় মাকে পাঠিয়ে দিব উইথ লিসা। এই বলেই জিমিন চলে গেল। জাঙ্কুক ফাঁস করে নিঃশ্বাস ফেলে দেখে ঘুম থেকে ডেকে তুললো। তাড়াতাড়ি দুইজনেই রেডি হয়ে নিচে নামলো। তারা নিচে নামতেই লিসা বলে উঠলো, জাহাপনা তার রানীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বাহ, বেশ বলেছো তো লিসা। বড় ভাবি, লিসা অলওয়েজ রাইট। লিসা অনেক রাইট। তাই তো কালকে তেলাপোকার ভয় পেয়ে সারা রাত মায়ের সাথে ঘুমিয়েছিস। দেখ ছোট ভাইয়া, একদম আমার সাথে লাগতে আসবি না। তাই বলে দুষ্টু মিষ্টি খুনসুটি আর সবার হাসাহাসিতে খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হতে জাঙ্কুক চললো দেখে হসপিটালে ড্রপ করতে। হাসপাতালের সামনে গাড়ি থামতে গাড়ি থেকে নেমে পড়লো। একটু সামনে এগিয়ে আবার পিছিয়ে ফিরলো। একদম জাঙ্কুকের কাছাকাছি এসে বলল, চলুন না আমার হাসপাতালে, ভালো লাগবে খুব। অন্য একদিন আসবো। এই বলেই জাঙ্কুক গাড়ি নিয়ে চলে গেল। কেউ আর কথা বাড়ালো না, হাসপাতালের ভিতরে চলে গেল। দুপুরে লাস্ট টাইমে হঠাৎই পিয়ন এসে বলল, ম্যাডাম, আপনার সাথে একজন দেখা করতে চাই। কে এসেছে কাই ভাই? ম্যাডাম কি, এটা তো চিনতে পারি নাই। তাই নাম বললো আইরিন। আইরিন নামটা শুনে তে বেশ আশ্চর্য হলো। সে তো আইরিন নামের কাউকে চেনে না, তাহলে কে এই মেয়ে যে হসপিটালে দেখা করতে এসেছে? অবাক হলেও তে চলো গেস্ট রুমে আইরিন নামের মেয়েটার সাথে দেখা করতে। রুমে ঢুকতে দেখলো দক্ষিণ দিকের কোনায় একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। তেকে দেখেই মেয়েটা উঠে দাঁড়ালো। তে সামনে যেয়ে দাঁড়াতে মেয়েটা মিষ্টি হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। হাই, আমি আইরিন। তুমি নিশ্চয়ই তে? আমি তে। আসলে আমি চিনতে পারিনি আপনাকে। চিনতে পারার কথাও না, কারণ এর আগে তুমি আমাকে কখনো দেখোনি। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলছি, প্লিজ ডন্ট মাইন্ড। ইটস ওকে, বলতে পারেন। শোনোতে, আমি কথা খুব ফ্র্যাঙ্কলি বলতে পছন্দ করি। কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। আমি জানি না আমার কথা শুনে কেমন লাগবে তোমার, বাট প্রশ্নটা না করলেই নয়। আমি জাঙ্কুকের এক্স গার্লফ্রেন্ড। এটুকু শোনার পরে তের মনে হতে লাগলো পুরো পৃথিবী ঘুরছে। স্বামীর এক্স থাকা কোনো অন্যায় কিছু না, তাই বলে বিয়ের 2 দিনের মাথায় তার স্বামীর এক্স তার সাথে দেখা করতে আসবে। আমার সাথে জাঙ্কুকের সম্পর্ক প্রায় 4 বছর ছিল। অনেস্টলি বলতে গেলে ও খুব কেয়ারিং একটা পার্সন। কিন্তু তে, তুমি কি জানো ওর একটা সমস্যা আছে?
তোমার কাছে লুকানোর কোনো দরকার নেই। আমার মনে হয় ওর ফিজিক্যাল সমস্যা আছে। আইনের কথা শুনে তের গা গোলাতে লাগলো। এই মেয়েটা কি কি বলছে, এর যে শোনাও পা। দীর্ঘশ্বাস গোপন করে তে আইরিনের চোখে চোখ রেখে বলল, আপনি কি করে জানলেন যে আমার হাজবেন্ড ফিজিক্যালি অক্ষম? আর হ্যাঁ, এমন একটা লোকের সাথে 4 বছর সম্পর্ক কন্টিনিউ করলেনই বা কি করে? আমি জানতাম তে তুমি এই প্রশ্নটাই করবে। তাহলে উত্তর শোনো। যেখানে রিলেশনে 6 মাস না যেতেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফিজিক্যাল রিলেশন হয়, সেখানে আমি 2 বছর অপেক্ষা করেছি। নর্মাল ডেটে যেতাম, দুজন গল্প করতাম, এই পর্যন্তই। আমার হাতটুকু পর্যন্ত সহজে ধরতো না জাঙ্কু। এরপরে না পেরে আমি জোর করতাম। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি জোর করতাম যাতে আমরা আরো ইন্টিমেট হতে পারি। বাট হি কান্ট। এই কারণে রিলেশনে 4 বছরের মাথায় ব্রেকআপ আমি ঘটাই। আপনার অনেক কথাই শুনলাম, বাট এটা বুঝতে পারলাম না আপনি আমার কাছে জানতে চাচ্ছেনটা কি। তে আই জাস্ট ওয়ান্ট টু নো, ইজ হি অ্যাবল অর নট? আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন। জানেন, খুব হাসি পাচ্ছে আপনার উপরে। ভালো তো বেশি ছিলেন নাকি ওই লোকটাকে? ব্রেকআপ হয়ে গেছে, এখন ভালোবাসেন, ইটস ওকে, বাট রেসপেক্টও করতে পারেন। তে আমি জাঙ্কুকে অলওয়েজ রেসপেক্ট করি। আপনি কথা বলার সময় কিন্তু আমি শব্দ করিনি। আশা করব আমার পুরো কথা শোনার পরে আপনার মতামত দেবেন। আমার স্বামী অক্ষম কি সক্ষম সেটা আমার আর আমার স্বামীর ব্যাপার। দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য না। আর আপনার সাথে তো তার ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে কেন তার পিছে পড়ে আছেন? বেস্ট অফ লাক। এটুকু বলেই হিলের খটখট আওয়াজ তুলে আইরিন বেরিয়ে গেল। কতক্ষণ মাথা নিচু করে গেস্ট রুমেতে বসেছিল নিজেও জানে না। কায়ের ডাকে সম্বিত ফিরে তার। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ লাগছে? না কাই ভাই, একটা কাজ করতে পারবেন? আমাকে একটা সিএনজি টিকে দিতে পারবেন? বাসে যাব। তীরে কথা শুনে কাই বাইরে চলে গেল। এক অজানা অভিমান যেন তের বুকটা ভেঙে দিয়ে যাচ্ছে। কিসের যে অভিমান সে বুঝতেই পারছিল না। সব গুছিয়ে সিএনজি দিয়ে তে সোজা তার বাবার বাড়িতে চলে এলো। মেয়েকে হঠাৎ দেখে মিস্টার নামজন বেশ খুশি হলেন, কিন্তু একটু অবাক হলেন। হাসি মাখা মুখে প্রশ্ন করলেন, কি রে মা, তুই একা আসলি? যাকো কই? ওনার কাজ আছে আব্বু, তাই আসতে পারেনি। আমার কিছু জিনিসপত্র নেওয়া ছিল, তাই হসপিটাল থেকে সোজা চলে এলাম। মেয়ের কথা শুনে মিস্টার নামজন হাত ছেড়ে বাঁচলেন। ততক্ষণে মিসেস জিন এসে হাজির। মেয়েকে হঠাৎ দেখে কতক্ষণ থমের চেয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। মা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ভাত বাড়ো, খিদে পেয়েছে। যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হাত মুখ ধুবো না, ডাইরেক্ট গোসল দিতে হবে, রাস্তার ধুলোবালি সব মুখে লেগে আছে। এ কথা বলে সে নিজের রুমে চলে এলো। রুমে ঢুকতেই তার মনে হলো এ যেন কোনো এক অপরিচিত জায়গা। আপন তো ছিল ওই জায়গা যেখানে জাঙ্কুক ছিল। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে কান্নায় গড়িয়ে পড়লো তে। কেন এমন হলো তার সাথে? এ মারা যে বড্ড কঠিন। অপরদিকে 3টার দিকে জাঙ্কুক গাড়ি নিয়ে হাসপাতালের বাইরে এসে হাজির। ফোনের উপর ফোন দিচ্ছে, তের ফোন সুইচ অফ। কপাল কুঁচকে গেল জাঙ্কুকের। মেয়েটা গেল কই? না পেরে কল দিল লিসাকে। হ্যালো লিসা, তোর ভাবি বাসায় গেছে? না ভাইয়া, ভাবি তো এখনো আসে নাই। কেন, কি হয়েছে? কিছুই হয়নি, ওকে পিক করতে এসেছিলাম, ওর ফোন অফ দেখাচ্ছে, তাই ভাবলাম বাসায় গেল নাকি। আচ্ছা আমি রাখি, দেখি কই গেল। ভাইয়া, জানিও আমাকে কি হয়। জাঙ্কুক ফোন কেটে দিয়ে মিস্টার নামজনকে কল করলো। ফোন ধরার সাথে সাথেই মিস্টার নামজন বললেন, বাবা, তে একা এসেছে, তুমিও তো আসতে পারতে। এটুকু শুনে জাঙ্কুকের খুব অবাক লাগলো। তে না বলে ও বাসায় চলে গিয়েছে? এমন তো কিছু হয়নি যে তের ও বাসায় এমন করে চলে যেতে হবে। বাবা, আসলে তেকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি ওকে বলবেন না আমি আসছি। আচ্ছা বাবা, আসো আসো, তোমার মা খুব খুশি হবে। কথা শেষে জাঙ্কুক আবার কল দিল লিসাকে। বললো যে সে তেদের বাসায় যাচ্ছে, রাতে নাও আসতে পারে। গাড়ি ড্রাইভ করতে করতে জাঙ্কুক ভাবতে লাগলো তের কি এমন হলো যে ওকে না বলে চলে যেতে হলো। অপরদিকে তে সবে খেয়ে উঠে বসে ওর মাকে বলল, মা, আমি একটু ঘুমাবো, খুব টায়ার্ড লাগছে, যতক্ষণ না উঠি টেকো না। এই বলেই তে রুমে এসে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক এসেই দেখে তার শ্বশুর টিভি দেখছে। ঘরে ঢুকেই সালাম করলো মিস্টার নামজনকে। জামাইকে আর্মি ড্রেসে দেখে তার বুকের সাথে গর্বে টান টান হয়ে গেল। তাড়াতাড়ি করে মিসেস জিনকে ডাকলেন। কুশল পর্ব শেষ করে জাঙ্কুক এদিক ওদিক তাকাতে মিসেস জিন বলে উঠলেন, তে রুমে ঘুমাচ্ছে, তুমি যে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। না মা, এখন কিছুই খাবো না, জাস্ট কিছুক্ষণ আগে খেয়েছি, আমি একটু রেস্ট করব।
এই বলে জাঙ্কুকের রুমের দিকে রওনা হলো। রুমের দরজার লক মোচড় দিতে দিতে ভেবেছিল হয়তো লক করা থাকবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে লক খুলে গেল। রুমে ঢুকে দেখে আছে অন্ধকার পুরোটা রুম। এসির কারণে হিমশীতল হয়ে আছে ঘরটা। আর মহারানী খাটে এলো চুলে কম্বল নাক পর্যন্ত টেনে দিয়ে ঘুমাচ্ছে। বাহ, তাকে টেনশনে রেখে এখানে এসে ঘুমানো হচ্ছে। হঠাৎই তে ঘুমের মধ্যে বলে ওঠে, আইরিন আমাদের ব্যাপারে একদমই কখনো আসবেন না। তের কথা শুনে জাঙ্কুকের মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, সে যেন বরফের মতো জমে গেল। তে আইরিনের কথা জানলো কি করে? নির্ঘাত কোনো না কোনো ভাবে তের সাথে আইরিন যোগাযোগ করেছে, তাই হয়তো তে কাউকে কিছু না বলে চলে এসেছে। হঠাৎই জাঙ্কুকের প্রচুর রাগ হতে লাগলো। আইরিন এতটা নিচু কাজ করবে ও ভাবতেও পারেনি। পকেট থেকে ফোন বের করে সোজা আইরিনকে কল দিল। হ্যাঁ জাঙ্কুক বলো, আমি অপেক্ষায় ছিলাম তোমার ফোনে। বেশি দেরি করে ফেলেছো কল করতে। তুমি কখনো শোধরাবে না আইরিন? মজার কথা হলো তুমি এত দেরি করে জানলে কি করে? আমি তো ভেবেছিলাম 10 মিনিটের মধ্যে কল আসবে আমার কাছে। সে যাই হোক, আগেই বলেছিলাম তোমার বউয়ের কাছ থেকে শুনবো তুমি ফিজিক্যালি ফিট না আনফিট। কিন্তু তোমার বউ বড্ড সেকেলে, স্বামীর খুব ভক্তি করে। কি ভাষণ শুনিয়ে দিল আমায়। শোনো আইরিন, এবার আমি বলি তুমি শোনো। মেয়েদের ভূষণ কি জানো? মেয়েদের ভূষণ হলো লজ্জা, আর সেই লজ্জাই তোমার নেই। তুমি জানো একে এখন পর্যন্ত আমি টাচই করি নাই। আর তুমি যে বয়ানগুলো দিচ্ছ সেগুলোতে কখনো আমাকে বলতো না, এটা আমার বিশ্বাস, বেশ ভালো বিশ্বাস। আর হ্যাঁ, টাচ করবে কি করে? তুমি তো অক্ষ। বিয়ের আগে যে মেয়েরা অন্য পুরুষের সাথে রাত কাটাতে চায় তাদের প্রস্টিটিউট বলে আইরিন, আর তুমি ঠিক তাই। এইটুকু বলে কল কেটে দিল জাঙ্কু। কেন জানি না মনের ভিতর অসম্ভব এক ভালো লাগা কাজ করছে। অনেক দিনের না বলা কথাগুলো আজকে বলে দিয়েছে সে। জীবনে আইরিন নামের অভিশাপটাকে আজকে অনেক দূরে সরে দিয়েছে। কিন্তু তেকে কি কি বলেছে কে জানে। আর মেয়েটা এতই অভিমান করেছে যে না বলেই চলে এসেছে। জাঙ্কু ফ্রেশ হয়ে এসে তের কম্বলের নিচে ঢুকলো। ও কখনোই তেকে ইচ্ছে করে ধরেনি। আজকে কম্বলে ঢুকেই তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আচ্ছা আলো খেয়াল করলো চিকচিক করছে গালের উপরে চোখের পানির দাগ। বুকের ভেতরে হু হু করে উঠলো জাঙ্কুকে। মেয়েটাকে কাঁদতে হয়েছে, তাও আবার তার জন্য। তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো জাঙ্কু। ঘুম ভাঙতেই টের পেল সে পরিচিত ঘাট। মনে হচ্ছিল খুব অশান্তিতে ঘুমিয়েছে, এখন যেন ঘুমটা খুব প্রশান্তির হয়েছে। কিন্তু ঘ্রাণটা আসছে কোথা থেকে? চোখ খুলেই দেখলো জাঙ্কুক ঠিক ওর পাশে শুয়ে আছে। পাশে শুয়ে আছে কি, ও জাঙ্কুকের বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কতক্ষণ চুপ করে থেকে বোঝার ট্রাই করলো ঘটনা কি সত্যি না স্বপ্ন দেখছে। কিন্তু জাঙ্কুকের নিঃশ্বাস যখনই ওর গালের উপর পড়লো তখনই বুঝলো ঘটনা সত্যি। কিন্তু রুমের দিকে তাকিয়ে দেখলো এটা তো ওর রুম। এর কিছুই মাথায় খেলছে না। একটু পরে মনে পড়লো ও তো রাগ করে এসেছে এই বাসায়। এরপরে মনে পড়লো আইরিনের কথা। কেন জানি না খুব কান্না পেতে লাগলো তে। কোন মেয়ে সহ্য করবে তার স্বামীর ক্ষমতায় যদি কেউ প্রশ্ন তোলে? কেন জানি না উপাস ফিরে ফুপিয়ে কেঁদে উঠলো তে। কেঁপে কেটে যখন কাঁদছিল তখন জাঙ্কুক জেগে উঠলো। ওদিক ফিরে থাকলো সে স্পষ্ট বুঝতে পারছে তে কাছে আলগোছে। সে থেকে কাছে টেনে নিতে গেল, কিন্তু তে শক্ত হয়ে রইলো। কেন জানি না অভিমান আজ বাঁধ ভেঙেছে ওর। বারবার শুধু মনে আসছে আইরিনের বলা প্রতিটি শব্দগুলো। তে উঠে বসলো পাশাপাশি জাঙ্কুকও। তে নিচে নামতে গেলেই জাঙ্কুক হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছ? সেটা কি আপনাকে বলতে হবে? তে কিছু কথা আছে যা আগে বলা উচিত ছিল, কিন্তু অন্য কারোর উপরে অভিমান করে বলিনি। আমার এক ছিল আইরিন, বাকি সব নিশ্চয়ই আইরিন বলেছে, কিন্তু আমি বুঝি নাই যে ও তোমাকে অপমান করবে। আমি সরি। আর তুমি নিশ্চয়ই জানো আমি কি রকমের। অন্তত এই দুদিনে তোমার আইডিয়া হয়ে গেছে। আমার পক্ষে সম্ভব ছিল না আইনের সাথে রিলেশন কন্টিনিউ করা, তাই ছেড়ে দিয়েছিলাম। আর কারণটা তো আইরিন বলেছে তোমাকে। এটুকু বলেই থামলো জাঙ্কু। তে ওর দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটা ভিতর থেকে ভেঙে পড়েছে। তে কিছুই না বলে ঘড়ি দেখলো, প্রায় 12টার কাছাকাছি। জাঙ্কু করুণায়নে তাকিয়ে বলল, কিছু তো বলো তে। যে মেয়েকে অন্য কারো কাছে তার স্বামীর পুরুষের প্রমাণ দিতে হয়, সে মেয়ের আর কি বা বলার থাকে? আমার কিছুই বলার নেই, আমার সব উত্তর আমি পেয়ে গিয়েছি। তার মানে কি তুমি সব দোষ আমাকে দিচ্ছ? কারোরই কোনো দোষ নেই, দোষ আমার কপালে। না হলে আর কারোর সাথেই না, আমার সাথে কেন এমন হবে? জাঙ্কুক চুপ করে কিছুক্ষণ বসে থাকলো। আসলে কি যে বলবে নিজেও জানে না। ওর কাছে তেকে দেওয়ার মতো কোনো উত্তরই নেই। আস্তে করে বিছানা থেকে উঠে গাড়ির চাবি হাতে নিয়ে সোজা বাসা থেকে বের হয়ে গেল। জাঙ্কুকের বুকে যেন প্রচন্ড একটা ভার কাজ করছিল। কিছু না করেই কেন সে শাস্তি পাবে। গাড়ি যখন বাসার সামনে আসলো রাত প্রায় 1:30টার কাছাকাছি। গাড়ি গ্যারেজে ঢুকেই ডুপ্লিকেট চাবিতে বাসায় ঢুকলো। এর পায়ে নিজের রুমে এসে তাকিয়ে দেখলো আজ রুমটা যে বড় নিস্তব্ধ। তেকে ছাড়া যে এই ঘরটা এতটাই অন্ধকার
হয়ে যাবে সেটা জাঙ্কুক নিজেও বোঝেনি। এই দুদিনে মেয়েটাকে এত আপন করে নেবে সেটা কখনো ভাবতেও পারেনি জাঙ্কুক। গালে গরম ছোঁয়া অনুভব হতেই বুঝলো চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, তার মনও কারোর জন্য কাঁদছে, যা কিনা অসম্ভব। আসলে ভালোবাসাগুলি বুঝি এমনই হয়। বাকি রাতটুকু জাঙ্কুক বসে থেকেই কাটালো, দু চোখের পাতা 1 মিনিটের জন্য এক করেনি। শুধু এটাই ভেবেছে তেকি ওকে বুঝবে, ফিরে আসবে ওর কাছে। তেকে ছাড়া তো বেঁচে থাকা অসম্ভব ওর কাছে। সকালে রেডি হয়ে যখন নিচে নামলো তখন মিসেস জেহব আর জিমিনের চোখ কপালে উঠলো জাঙ্কুককে দেখে। কি রে তুই, রাতে কখন আসলি? তে কই? কি ব্যাপার জাঙ্কুক, তে কই? আইরিন কালকে তের কাছে গিয়েছিল, এখন আসা না আসাটা তের নিজস্ব ব্যাপার। এখন কি হবে? কাউকে কিছু বোঝাতে হবে না, যার ভালো লাগবে আসবে, না লাগলে আসবে না, সাফ কথা। প্রচন্ড অভিমানে জাঙ্কুকের গলা ধরে আসে। সারাদিন অফিসে কারণে অকারণে অধীনস্থদের ছাড়ি দিল, অহেতুক রাগারাগি করলো। ডিউটি শেষে ইচ্ছে করলো না বাসায় যেতে। গাড়ি নিয়ে সুজাতের হাসপাতালের সামনে চলে গেল এক নজর তেকে দেখার আশায়। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেও যখন তেকে দেখতে পেল না, একরাশ হতাশা নিয়ে বাসায় চলে এলো। বাসায় ঢুকতেই দেখে মিসেস জেব হাসাহাসি করছে লিসার সাথে। মনে মনে জাঙ্কুকের এত রাগ হলো যে বলার মতো না। বাড়ির বউ রাগ করে বাপের বাড়ির বাসিন্দা হয়েছে, আর বাড়ির লোকেদের কোনো মাথা ব্যথাই। আরে জাঙ্কুক, দেখ দেখ কি মজার একটা সিরিয়াল হচ্ছে। মা, তুই বাসায় নিয়ে আর তোমরা সিরিয়াল দেখে হাসছো? তোর বউ তোকে ছেড়ে গিয়েছে, মুড খারাপ হলে তোর হবে, আমাদের কি? মায়ের কথা সায় মিলালো লিসা। জাঙ্কুকের এত এত রাগ হলো যে বলার মতো না। সোজা রান্নাঘরে জিমিনের কাছে গেল। দেখেছো ভাবি, আমার বউ চলে গেছে, আর মা বলছে তাতে কি হয়েছে? মা তো খারাপ কিছু বলেনি জাঙ্কুক, কথা কিন্তু সত্যি। রাগে ক্ষোভে জাঙ্কুক পাগল প্রায়। গজগজ করতে করতে রুমের দিকে চললো। বউ চলে গেছে তাই পুরো পৃথিবী তার শত্রু হয়ে গেছে। রুমে ঢুকে দেখলো লাইট অফ। শার্ট খুলতে খুলতে লাইট জ্বালাতেই তার চক্ষু চড়ক গাছ। ঘরটা পুরো দপ্তর বাসর ঘরের মতো সাজানো। মাঝে বিয়ের শাড়ি পরে এ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, ঠিক যেন বিয়ের কোণে। জাঙ্কুক হা করে দেখছে আর ভাবছে সবই কি সত্যি নাকি স্বপ্ন। পিছন থেকে তখনই জিমিন আর লিসা এসে চিৎকার করে বলল, সারপ্রাইজ! জাঙ্কুকের হতভম্ব ভাব তখনও কাটেনি। জিমিন হেসে বলল, দেখেছিস তোরা, আমি বলেছিলাম না একটা কঠিন শক খাবে, দেখ তাই হয়েছে। ভাইয়া, ছোট ভাবি তো সকালে এসে পড়েছে, তোমাকে সারপ্রাইজ দিব তাই কিছু বলিনি। এখন কথা হলো আমি আর বড় ভাবি এখানে ঘুমাবো, তুমি মায়ের রুমে ঘুমাও। এই বলে লিসা যখন তার বেডে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হলো, জাঙ্কুক লিসা আর জিমিন দুজনকেই বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। এক লাফে তার পাশে এসে বসে বলল, সত্যি তুমি এসেছো তে? একটা চিমটি দাও তো আমাকে। তে সত্যি জাঙ্কুকের পুরে আঙ্গুল তুলে কামড় দিল। জাঙ্কুক কাম করে উঠলো, তুমি স্বপ্ন না সত্যি। আচ্ছা, কালকে রাতে আসলে না কেন? একটু শাস্তি দিলাম আপনাকে, এই দুদিন আমাকে দূরে রাখার জন্য। আর কখনো আমার থেকে এক ফোঁটাও দূরে রাখবো না। এই বলে জাঙ্কুক থেকে বুকে টেনে নিল। তে যেন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। জাঙ্কুকের বুকে মুখ লুকালো। তের মুখটা আলতো করে উঁচু করে ঠোঁটে একটা চুমু খেলো জাঙ্কুক। চোখ বন্ধ করে উষ্ণতার পরশ নিল তে। জাঙ্কুক লাইট অফ করে তেকে কোলে তুলে নিল। কি করছেন মেজর সাহেব? প্রমাণ দিতে হবে না আমি অক্ষম নাকি সক্ষম। আমাদের অসম্পূর্ণ বাসরটা তো সম্পূর্ণ করতে হবে বউ।